After days of scrolling without any luck, Ian suddenly stumbles upon something unmistakable. 8 মার্চ 2014 রাত 12:42 মালয়েশিয়ান এয়ারলাইন ফ্লাইট MH370 কোলালামপুর থেকে টেক অফ করে। গন্তব্যস্থল ছিল চীনের ক্যাপিটাল বেজিংয়ে। এই প্লেনটির মধ্যে 227 জন প্যাসেঞ্জার, 10 জন কেবিন ক্রু আর 2টি পাইলট উপস্থিত ছিল। বেশিরভাগ যাত্রী ছিল চীনের, বাকি যাত্রীরা ছিল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, ইরাক, ইউক্রেন, কানাডা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, রাশিয়া আর তাইওয়ান থেকে। 2 পাইলট ছিল খুবই অভিজ্ঞ, যার মধ্যে 53 বছরের ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের 33 বছরের ফ্লাইট ওড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে আর 27 বছরের কো পাইলট ফারিক আব্দুল হামিদের 7 বছরের ফ্লাইট এক্সপিরিয়েন্স রয়েছে। এই ফ্লাইটটি প্রায় 20 মিনিট পর্যন্ত সঠিক ডিরেকশনের দিকে উড়ছিল। রাত 1:08 মালয়েশিয়ান কোস্টলাইন ক্রস করে সাউথ চায়না সির দিকে চলে যায়। এই সময় সবকিছুই নর্মাল ছিল। প্রায় 11 মিনিট পর প্লেনটি ভিয়েতনামিজ এয়ার ট্রাফিক এখতিয়ারের মধ্যে প্রবেশ করে। এই কারণে কোলালামপুরের কন্ট্রোল টাওয়ার ফার্স্ট পাইলট জাহারির সঙ্গে কন্ট্যাক্ট করে। Malaysian 370, contact Ho Chi Minh 120.9. এর অর্থ এখন মালয়েশিয়ান ফ্লাইটকে ভিয়েতনামিজ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এর উত্তরে জাহারি জানায় গুড নাইট মালয়েশিয়ান 370। Good night, Malaysian 370. এই পর্যন্ত শুনে আপনারা হয়তো সাধারণ ব্যাপার বলে মনে করছেন, কিন্তু ক্যাপ্টেন জাহারের এই শব্দগুলি ছিল তার জীবনের শেষ শব্দ, যা ফ্লাইট MH370 থেকে শোনা যায়। এরপর প্লেনটি চিরজীবনের জন্য গায়েব হয়ে যায়। আর এই ঘটনাটি বিশ্বের সবথেকে বড় প্লেন মিসিং রহস্যের রূপ ধারণ করে। আজ পর্যন্ত কেউই জানে না প্লেনটি কোথায়, কিভাবে হারিয়ে গেল আর কি বা ঘটেছিল প্লেনে চড়া 239 জন আত্মার সঙ্গে, যা একটি রহস্য। প্রায় 9 বছর ধরে সার্চ করার পর ফাইনালি একটি আশার আলো দেখতে পাওয়া যায়। ধারণা করা যায় কোথায় প্লেনটির অস্তিত্ব হতে পারে। হয়তো 2023-এর মধ্যেই প্লেনটিকে উদ্ধার করে নেওয়া সম্ভব হবে। ভিয়েতনামিজ এয়ার স্পেসের মধ্যে পৌঁছানোর ঠিক 30 সেকেন্ড পরে প্লেনটি হঠাৎ রেডার থেকে গায়েব হয়ে যায়। এই সময় টাইম ছিল রাত 1:21। কোলালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল মনে করেছে তাদের রেডারের রেঞ্জ থেকে প্লেনটি বেরিয়ে ভিয়েতনামিজ এয়ার স্পেসের মধ্যে প্রবেশ করেছে। অন্যদিকে ভিয়েতনাম এয়ার ট্রাফিক কন্ট্রোল নোটিশ করে যে MH370 তাদের এয়ার স্পেসের মধ্যে প্রবেশ করেই মুহূর্তের মধ্যেই প্লেনটি তাদের রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। তারা যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু MH370 থেকে কোনো উত্তর আসেনি। বারবার যোগাযোগ করার পর যখন কোনো উত্তর তারা পায়নি, ভিয়েতনামিজ কন্ট্রোলার কোলালামপুরকে জানিয়ে দেয় যে তাদের রেডার থেকে MH370 উধাও হয়ে গেছে। প্রায় 4 ঘন্টা হয়ে যায়। তখন সকাল 6:32। ইতিমধ্যে প্লেনটি বেজিংয়ে ল্যান্ড করে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন প্লেনটি ল্যান্ড করেনি। যদি ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখা যায় প্লেনটি মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল। মিডিলে রয়েছে ভিয়েতনাম আর রয়েছে সাউথ চায়না সি, সুতরাং প্লেনটি এখানেই হারাতে পারে। প্লেনটিকে সন্ধানের জন্য একটি সার্চ অপারেশন কন্ডাক্ট করা হয়। এই সার্চ অপারেশনটি ছিল একটি ইন্টারন্যাশনাল ইফোর্ট। 7টি দেশের 34টি জাহাজ আর 28টি এয়ারক্রাফট প্লেনটিকে খোঁজার অভিযান চালায়, কিন্তু প্লেনের কোনো হদিশ পায়নি। প্রায় 4 দিন পর খবর পাওয়া যায় প্লেনটি সিভিলিয়ান রেডার থেকে গায়েব হয়ে যায় ঠিকই, কিন্তু ওই রাতে একটি মিলিটারি রেডার প্লেনকে স্পট করেছিল। অবাক করার বিষয় হলো এই মিলিটারি রেডারে প্লেনটি ধরা পড়েছিল রাত 2:22। কিন্তু ওই সময় তার লোকেশন সাউথ চায়না সির দিকে ছিল না, বেজিংয়ের ঠিক বিপরীত দিকে ছিল। মানে প্লেনটি ইউটার্ন করে পুনরায় মালয়েশিয়ার দিকে ফিরে আসছিল। প্লেনটি মালয়েশিয়ার শহর পিনাংকে ক্রস করে, এরপর মালাক্কা স্টেটের দিকে ঘুরে যায়। এরপর মিলিটারি রেডার প্লেনটিকে শেষবারের মতো এই পয়েন্টে ডিটেক্ট করে, আর এই জায়গাটি ইন্ডিয়ান ওশেনেরই অংশ। এরপর প্লেনটি মিলিটারি রেডার থেকে চিরতরের জন্য গায়েব হয়ে যায়। এই খবরটি শুনে গোটা বিশ্ব চমকে ওঠে। অনেকে মনে করেছে হয়তো হিমালয়ের উপর প্লেনটি ভেঙে পড়েছে। যাত্রীদের পরিবার, আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার বেশ কিছুদিন পর আরো একটি নতুন প্রমাণ পাওয়া যায় স্যাটেলাইট ডেটার মাধ্যমে। জানা যায় প্লেনটি অটোমেটিক্যালি একটি স্যাটেলাইটের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। আসলে এটা বড় বড় কমার্শিয়াল প্লেনদের কাছে একটি কমন ব্যাপার। সমস্যায় পড়লে তারা স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করতে পারে। কিন্তু সমস্যা হলো যখন প্লেনটি স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করতে যায়, কেবল এখানে লগ ইন করারই চেষ্টা করছিল। এখানে কোনো ডেটা ট্রান্সমিট হয়নি, তাই স্যাটেলাইট প্লেনের এক্সাক্ট লোকেশন জানে না। কিছু বিজ্ঞানী আর ইনভেস্টিগেটর প্লেনের আনুমানিক লোকেশনকে ট্র্যাক করার জন্য একটি আইডিয়া বের করে। তারা অনুমান করে যে প্লেনটি যখন স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করতে যায়, হয়তো স্যাটেলাইটের অ্যান্টেনা প্লেনের ডিরেকশনের দিকে ঘুরে যায়। বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের অ্যান্টেনার উপর মেজারমেন্ট করে অনুমান করে যে প্লেনটি কোথায় থাকতে পারে। প্লেনটি যেহেতু 7বার স্যাটেলাইটের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাই তারা 7টা সার্কেল ড্র করে। এরপর গবেষকরা কিছু অনুমান করে, যেমন প্লেনের মধ্যে কতটা ফিউল ছিল, তার স্পিড কতটা ছিল, আর লাস্ট টাইম কোন লোকেশনে স্যাটেলাইটের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। এরপর তারা অনুমান করে যে প্লেনটি সম্ভবত এই বক্ররেখার মধ্যেই রয়েছে, যেটি দ্য 7 আর্ক নামেও পরিচিত। এই জায়গাটি অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু সমস্যা হলো ইন্ডিয়ান ওশেনের এই হাইলাইটেড কার্ভ এরিয়াটি সমগ্র ভারতের সমান বড়। এপ্রিল 2014 পর্যন্ত চলা সমুদ্রের উপর সব ধরনের সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় সমুদ্রের গভীরের সার্চ। এটা ছিল পৃথিবীর সবথেকে বড় আর সবথেকে ব্যয়বহুল সার্চ অপারেশন। সপ্তাহ, মাস, বছর পর্যন্ত চলতে থাকে প্লেনের খোঁজ, কিন্তু কোনো সন্ধান পায়নি। প্রায় 3 বছর ধরে $160 মিলিয়ন ব্যয় করার পর সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়। এরপর 2018 সালে একটি আমেরিকান কোম্পানি
ওশিয়ান ইনফিনিটি একটি নতুন কন্ট্যাক্ট সাইন করে মালয়েশিয়ান সরকারের সঙ্গে। এই কন্ট্যাক্টটি ছিল যতক্ষণ না প্লেন খুঁজে পাওয়া যাচ্ছে সরকারকে কোনো টাকা দিতে হবে না, মানে নো ফাইন নো ফিস ফর MH370। এই শর্তে তারা একটি নতুন সার্চ অপারেশন চালু করে। তাদের কাছে অনেক অ্যাডভান্স আন্ডার ওয়াটার সার্ভিলেন্স ভিকেল ছিল। এরা সার্চ অপারেশন কন্ডাক্ট করার সময় ওশেন ফ্লোরের ম্যাপিং করতে থাকে আর এই 7 আর্ক এরিয়ার মধ্যে অসংখ্য আন্ডার ওয়াটার ভলক্যানো পর্বতের সন্ধান পায়। এরাও কয়েক মাস ধরে সার্চ অভিযান চালিয়ে যায়, কিন্তু দিন শেষে তারাও ব্যর্থ হয়। তবে জুলাই 2015 সালে এই প্লেনের প্রথম একটি ভাঙা টুকরো খুঁজে পাওয়া যায়। ম্যাডাগাস্কার দ্বীপের কাছে প্লেনের একটি ফ্ল্যাপরান ভেসে আসে। এটা প্লেনের এমন একটি পার্ট যা ল্যান্ডিং এর সময় কাজে লাগে। যখন সব সার্চ অপারেশন ব্যর্থ হয় তখন প্লেন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে বেশ কিছু থিওরি উঠে আসে। সর্বপ্রথম থিওরিতে বলা হয় প্লেনের ক্যাপ্টেন সুইসাইড করার মনস্থা নিয়ে ইচ্ছাকৃতভাবে প্লেনের ট্রান্সপন্ডারকে অফ করে দেয় যাতে কমিউনিকেশন না করতে পারে, কারণ প্লেনটি ভিয়েতনাম থেকে মালয়েশিয়ায় ফিরে আসার জন্য 180 ডিগ্রি টার্ন করে, যা অটো পাইলট কখনোই নিজে থেকে করতে পারবে না। আবার কিছু ব্যক্তি বলেন জাহারি ইচ্ছাকৃতভাবে প্লেনটিকে থাইল্যান্ড আর মালয়েশিয়ার বর্ডারের মাঝ দিয়ে উড়িয়ে নিয়ে যায় যাতে দুই দেশের এয়ার স্পেস থেকে দূরে থাকা যায়। এরপর প্লেনটিকে সমুদ্রে ক্রাশ করে দেওয়া হয় আর এই অপবাদটি কেবল ক্যাপ্টেন জাহারি শাহকে দেওয়া হয়। পূর্বেও এমন দুর্ঘটনা ঘটেছে, যেমন 1999 সালে মিশরের ফ্লাইট 990-কে ইচ্ছা করে কো পাইলট লং আইল্যান্ডের উপকূল থেকে 5 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ক্রাশ করে দেয় আর এই দুর্ঘটনায় নিজেকে সুইসাইড করার সাথে সাথে সব যাত্রীদের সে হত্যা করে দেয়। তাই অনেকে মন্তব্য করেন যে MH370-র পাইলটেরও মানসিক অবস্থা ভালো ছিল না, তাই সে সকল যাত্রীদের সঙ্গে নিয়ে সুইসাইড করে। কিন্তু এই সার্চ অপারেশনের অফিসিয়াল ইনচার্জ এই থিওরিটিকে অস্বীকার করে। তাদের মতে ক্যাপ্টেন জাহারি শাহ একজন অভিজ্ঞ পাইলট ছিলেন যার এক্সিলেন্ট রেকর্ড রয়েছে। তাছাড়া তার কোনো ফ্যামিলি প্রবলেম নেই, ইকোনমিক প্রবলেম নেই, এমনকি অতীতে তার কোনো আচরণ বা অ্যাটিটিউডেও কোনো সমস্যা ছিল না। এমন কোনো সাইন তার বিহেভিয়ারে খুঁজে পাওয়া যায়নি যা তাকে সুইসাইড করতে বাধ্য করেছে। দ্বিতীয় থিওরিতে বলা হয় অক্সিজেনের কমতির কারণে প্লেনটি ক্রাশ করে। যখন প্লেনটি মালয়েশিয়া থেকে ভিয়েতনাম এয়ার স্পেসের মধ্যে প্রবেশ করে হঠাৎ প্লেনের মধ্যে যান্ত্রিক সমস্যা দেখা দেয়, ফলে প্লেনটি মালয়েশিয়ার এয়ারপোর্টের দিকে ফিরে আসতে যায়। আর যখনই প্লেনটি মালয়েশিয়ার দিকে টার্ন করে হঠাৎ প্লেনের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হয়, যার কারণে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় আর প্লেনে উপস্থিত সকল যাত্রীরা অজ্ঞান হয়ে যায়। অনেক সিস্টেম কাজ করাও বন্ধ করে দেয় আর এরপর প্লেনটি অটো পাইলট মোডে আঁকাবাঁকা হয়ে চলতে শুরু করে আর এভাবে চলতে চলতে প্লেনটি ইন্ডিয়ান ওশেনে এসে ক্রাশ করে। অনেকের মধ্যে হাইজ্যাকাররা প্লেনের ভিতর অক্সিজেনের ঘাটতি তৈরি করে। আপনার জেনে রাখা উচিত এমার্জেন্সি সিচুয়েশনে অক্সিজেন মাস্ক কেবল 15 মিনিট পর্যন্তই কাজ করতে পারে, তারপর সেটা ইউজলেস হয়ে পড়ে। এই দুর্ঘটনাটি প্রায় 9 বছর অতিক্রম করতে চলেছে, আজও প্লেনটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু রিসেন্টলি এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যার দ্বারা অনুমান করা যায় যে প্লেনটির লোকেশন কোথায় হতে পারে। রিচার্ড গোফ্রি, একজন অবসরপ্রাপ্ত এরোস্পেস প্রকৌশলী, দাবি করেন যে তিনি এই রহস্যটি উন্মোচন করতে সক্ষম হয়েছেন। তিনি রেডিও ওয়েভ টেকনোলজি আর স্যাটেলাইট ডেটার সংযোগে একটি ক্যালকুলেশন করেন, WSPR, ওয়েক সিগন্যাল প্রোপাগেশন রিপোর্টার। এটা এমন এক টেকনোলজি যা বেসিক্যালি রেডিও ওয়েভের রিফ্লেকশনকে ক্যাচ করতে পারে। এক জায়গা থেকে রেডিও ওয়েভ নির্গত হয় আর অ্যাটমসফিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে কিছু ওয়েক রেডিও ওয়েভ অন্যত্রে পৌঁছায়, আর যদি মাঝ দিয়ে কোনো প্লেন উড়ে যায় তাকে জাস্ট নোটিস করা যেতে পারে। তিনি একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন যাতে এয়ারপ্লেনের ফ্লাইট পাথকে ওয়েক সিগন্যালের মাধ্যমে চিনতে পারা যাবে। রিচার্ডের ক্যালকুলেশন অনুযায়ী প্লেনটি বর্তমানে ওই 7 আর্কের মধ্যেই রয়েছে। রিচার্ড তার ক্যালকুলেশনে এতটাই বিশ্বাসী যে তিনি পিন পয়েন্ট লোকেশন করে বলে দেন যে প্লেনটি কোথায় হতে পারে। তার মতে যদি ওই জায়গাটিতেই প্লেনটির খোঁজ করা হয় তাহলে 2023-এর মধ্যেই প্লেনটিকে খুঁজে পাওয়া যাবে। এই জায়গাটি প্রায় 4000 মিটার গভীরে রয়েছে। এটা এতটাই গভীর যতটা গভীরে 74 বছর পর টাইটানিক জাহাজকে খুঁজে পাওয়া গিয়েছিল। আজ পর্যন্ত MH370 টোটাল 31টি ধ্বংস হওয়া ছোট ছোট টুকরো পাওয়া গিয়েছে। এগুলির বেশিরভাগ আফ্রিকার দিকে ভেসে আসে, কিন্তু অনেকে বিশ্বাস করেন এগুলি অন্য কোনো প্লেনের ধ্বংসাবশেষ। কিছু গবেষকদের মতে এটাও হতে পারে প্লেনটি হয়তো কোনো ঘন দুর্গম জঙ্গলে ভেঙে পড়ে। 2018 সালে ইয়ান উইলসন আর তার ভাই জ্যাকি স্যাটেলাইট ইমেজে কম্বোডিয়ার ঘন জঙ্গলের মাঝে একটি প্লেনের আকৃতির ইমেজ ক্যাপচার করে। তাদের বিশ্বাস এটাই মালয়েশিয়ান মিসিং প্লেন যা ঘন জঙ্গলের উপর ভেঙে পড়ে আছে। তারা দুই ভাই কিছু স্থানীয় গাইড সঙ্গে নিয়ে প্লেনটিকে খোঁজার উদ্দেশ্যে কম্বোডিয়ার জঙ্গলের ভিতর প্রবেশ করে, কিন্তু এই জঙ্গলটি অনেক ডেঞ্জারাস। বড় বড় ওয়াটারফল ক্রস করে ভিতরে প্রবেশ করতে তাদের সমস্যা হচ্ছিল, তাই তারা খালি হাতে ফিরে আসে। তবে ইয়ান আর তার ভাইয়ের অনুমান কতটা সঠিক তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু গবেষকদের মতে গাছ যতই ঘন হোক না কেন এত বড় কমার্শিয়াল প্লেন কখনোই এভাবে ল্যান্ড করে বসে থাকতে পারে না, প্লেনটা নিচে পড়ার সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। আবার কিছু গবেষকদের মতে হয়তো এটা কোনো রক ফরমেশন যা বোয়িং 77-এর মতো দেখতে লাগছে। আবার কিছু গবেষকদের মতে এটাও হতে পারে অন্য কোনো প্লেন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল আর ঠিক সেই সময় স্যাটেলাইট ইমেজে ক্যাপচার হয়ে যায়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আর প্লেনটি গায়েব হয়ে যাওয়ার আসল রহস্য কি হতে পারে? আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।